প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই সুস্থ এবং কুশলে আছো। গত ক্লাস করছিলাম অবশ্যই প্রতিষ্ঠানের হিসাব। গত ক্লাসে অঙ্ক করছিলাম, সে অঙ্কটা ছিল যে আয় ব্যয় বিবরণী। তার দ্বিতীয় পার্ট হলো আর্থিক অবস্থার বিবরণী। গত ক্লাসে আয় বিবরণী করছিলাম, তার পরবর্তী ধাপ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। সে আর্থিক অবস্থার বিবরণী অঙ্কটা আজকে করব। আর্থিক অবস্থার বিবরণীতে আয় বিবরণীর যে উদ্বৃত্ত হয়, ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয়, এটা আর্থিক অবস্থার বিবরণীতে নিতে হয়। যাই হোক, আর্থিক অবস্থা বিবরণী করবে, এটা মুছে দিই। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা ক্লাবের আর্থিক অবস্থা কী, সম্পদ কত, দায় কত, আমরা সেটা নির্ধারণ করব। এখানে বছর শেষে কত টাকা সম্পদ আছে সেটা একদিকে দেখাবো, একদিকে দায়ের পরিমাণ দেখাবো। সম্পদ এবং দায়ের পরিমাণ আমার সমান হতে হবে। সম্পদের দিকে টাকার যোগফল, দায়ের দিকে টাকার যোগফলের পরিমাণ সমান হবে। যদি কোথাও অমিল হয় তবে বুঝতে হবে আমার কোথাও অঙ্কে ভুল হয়েছে। তবে আর্থিক অবস্থা বিবরণী করতে গেলে আমার মূলধন তহবিল লাগে। সেই মূলধন তহবিল অঙ্কের একটা অংশ। সেই মূলধন তহবিলের গণনা কার্য সেটা আমি করে নিব। সেটা করতে বলে নেই, কিন্তু ওটা না করলে আমি মূলধন তহবিল সরাসরি দেওয়া নয়, মূলধন তহবিলটা আমি করে আগে নিচ্ছি, তারপরে আমরা আর্থিক অবস্থা বিবরণী পাঠে যাচ্ছি। মূলধন তহবিলে যাবে আমার বিগত সালের বা প্রারম্ভিক সম্পদ এবং সম্পদ যোগফল বিয়োগ প্রারম্ভিক দায় বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক এখানে কিছু সম্পদ আছে, সম্পদগুলো আগে দেখাই। সম্পদ, প্রারম্ভিক সম্পদ অঙ্কে আছে কি কি আমি একটু দেখি। এখানে আছে প্রারম্ভিক সম্পদ আছে জানুয়ারি 1 তারিখে 10% বিনিয়োগ 50,000 টাকা, আসবাবপত্র আছে 25,000, ক্লাবঘর 60,000, যন্ত্রপাতি আছে 40,000। এই হচ্ছে সম্পদ। আরও একটা সম্পদ আছে হাতে নগদ। এটা নগদ প্রারম্ভিক 1/1/18 তারিখে নগদ আছে 5,000 টাকা, এলো সম্পদ। আর বিগত সালে যদি কিন্তু বকেয়া আয়ের বকেয়া থাকে সেটাও সম্পদের ভিতরে যাবে। এবং বিগত বছর ব্যয়ের যদি বকেয়া থাকে এবছর পরিশোধ করা হয়ে থাকে সেটা হলে আমার দায়ের দিকে বসবে। যাই হোক, আমি মূলধন তহবিল তৈরি করে নিই। একটা ছকের মাধ্যমে মূলধন তহবিল তৈরি করব। অগ্রণী ক্লাবের মূলধন তহবিল। এখানে 10% বিনিয়োগ আছে 40,000, আর হচ্ছে 25,000। 10% বিনিয়োগ 40,000, আসবাবপত্র 25,000, ক্লাবঘর আছে 60,000, যন্ত্রপাতি 40,000। ক্লাবঘর যন্ত্রপাতি 40,000।
হাতে নগদ চাঁদা বকেয়া ছিল 17 সালে চাঁদা বকেয়া ছিল 400 টাকা 400 নাকি বিগত সালের বকেয়া বা 17 সালের চাঁদা বকেয়া আছে 200 টাকা এই বছর পরিশোধ করা হয়েছে গত বছরের আয় যদি বকেয়া এই সালে যদি পরিশোধ করা হয় সেটা আমি সম্পদ হিসাবে দেখাবো বিগত বছরের চাঁদা বিগত বছরের চাঁদা 200 টাকা গত বছরের চাঁদা 200 টাকা শূন্য শূন্য 7 5 5 10 শূন্য আর থাকলে 1 5 6 5 11 12 13 28 17 শূন্য 2 5 2 7 5 5 5 10 শূন্য আর থাকলে 1 4 5 6 5 11 12 13 28 17 বলেছে নাকি 40,000 50 10% বিনিয়োগে ভুল করছি 50,000 বাদ দায়সমূহ দায়ের আছে বিগত বছরের ভাড়া বকে আছে 200 টাকা একটাই আছে বিগত বছরের ভাড়া বকেয়া 1,80,500 80,200 ভুল হচ্ছে গিয়ে 5,000 নগদ তহবিল আছে মূলধন তহবিল মূলধন তহবিল পরিমাণ 1,80,000 টাকা এবার আমি মূল অঙ্কে যাব আর্থিক অবস্থার বিবরণী এই মূলধন তহবিল আর্থিক অবস্থার বিবরণী দায়ের দিকে আমার দেখাতে হবে যাই হোক আমি এটা মুছে ফেলি
এটা একটা নির্দিষ্ট ছকে আমরা করব। প্রথমে দিব সম্পদ সমূহ। সম্পদ সমূহ হাতে নগদ, এখানে হাতে নগদ দুটো আছে, একটা প্রারম্ভিক আছে সমাপনী, আর্থিক অবস্থার বিবরণী দেব আমরা, সমাপনী হাতে নগদটা দিব। হাতে নগদ আছে 21/18 5,500 হাতে নগদ। আছে 5,500 টাকা। চলতি সালের বকেয়া যদি থাকে, আয়ের বকেয়া যদি থাকে, তাহলে এটা আমি সম্পদ হিসেবে দেখাবো। চলতি সালের বকেয়া চাঁদা 200 টাকা। চলতি সালের বকেয়া 400 টাকা। এখানে চাঁদা তিনটে চাঁদাও আছে, 17 সালের চাঁদা, 18 সালের চাঁদা এবং 19 সালের চাঁদা। 17 সালের চাঁদা যেটা বকেয়া ছিল আমরা মূলধন তহবিলে দেখিয়েছি, আর 18 সালে যে চাঁদা বকেয়া আছে 400 টাকা, এটা সম্পদের হিসাবে দেখাবো। আর 19 সালে যে চাঁদা আছে সেটা অগ্রিম চাঁদা, এটা আমি দায় হিসেবে দেখাবো, ওটা দায়ের দিকে যাবে। চাঁদা আছে এখানে তিনটে, তিন জায়গায় যাবে। এখন সম্পদ এখন দেখাই। বিনিয়োগ আছে 50,000, বিনিয়োগ প্রাপ্তি প্রদান হিসাবে বিনিয়োগ দেওয়া আছে 50,000 টাকা। 50,000 টাকা। চলতি সালে কিছু বিনিয়োগ আছে, চলতি সালে বিনিয়োগ আছে 10% বিনিয়োগ 1/7/18 তারিখে 6,000 টাকা বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের সাথে এই বিনিয়োগটা যোগ হবে, যোগ নতুন বিনিয়োগ, বিনিয়োগ এটা হলো 1/7/18, এটা 6,000 টাকা। মোট বিনিয়োগ হচ্ছে হলো 56,000 টাকা। এই বিনিয়োগে কিছু অনাদায়ী সুদ আছে, এই অনাদায়ী সুদ আমরা সম্পদ হিসাবে দেখাবো। বিনিয়োগের অনাদায়ী সুদ, বিনিয়োগের অনাদায়ী সুদ বিনিয়োগের অনাদায়ী সুদ আয় বিবরণীতে আমরা করে আসছি। 5,300 টাকা হয়েছিল, 5,300 টাকা করে দেখাই। আসবাবপত্র আছে, প্রারম্ভিক আসবাবপত্র 25,000 টাকা। আবার 1/10/18 তারিখে বিনিয়োগ করেছে 6,000 টাকা। আসবাবপত্র 25,000 যোগ নতুন ক্রয় 6,000 টাকা, 29,000 টাকা। তো ভুল হচ্ছে কেন? 31,000,
আসবাবপত্রের অবচয় আছে 25,000 টাকা প্রারম্ভিক ছিল, এরপরে পুরো বছরের অবচয় কর্তন করেছি। নতুন করা হয়েছে 1, 10, 10, 11, 12 এ 3 মাসের অবচয় করেছি। মোট এই 2 অবচয় আমরা এর থেকে বাদ দিব। দুটোর অবচয় হয়েছে আমার কত? 2,650 টাকা। বাদ অবচয় 2,650, 2,650, 0, 5, 10, 5, আর 1, 7, 3, থাকলে 2, 1, 3, 8, 3, 11, 18,350। ক্লাব ঘর আছে 60,000, যন্ত্রপাতি 40,000। মোট সম্পদ চলে আসলো। এই সম্পদটা আমি যোগ করব। 0, 5, 3, 6, 4, 10, 5, 15, 5, হাতে থাকলো 1, 8, 1, 9, 8, 5, 14, 14, 6, 20, তারপর 25, 5, 2, 4, 2, 6, 12, 13, 14, 14, 19, 1,95,000, 1,95,550 মোট সম্পদ। আর্থিক অবস্থা দুটো সাইড, একটা হলো সম্পদ, একটা দায়। সম্পদের দিকে যোগফল হচ্ছে আমার 1,95,500। সম্পদে আছে কি? হাতে নগদ বছরের শেষে 31/12/5,500। চলতি সালে বকেয়া চাঁদা ছিল 400 টাকা। বিনিয়োগ ছিল প্রারম্ভিক 50,000, নতুন বিনিয়োগ ছিল মাঝামাঝি সময় 6,000 টাকা। মোট বিনিয়োগ হচ্ছে 56,000 টাকা। এই দুই বিনিয়োগের ওপর সুদ কর্তন করলে আমার হচ্ছে 5,300 টাকা বকেয়া বিনিয়োগের সুদ। আয়ের বকেয়া আমার সম্পদ হিসেবে দেখাতে হবে। তারপর আসবাবপত্র প্রারম্ভিক ছিল 25,000, নতুন করে ক্রয় করেছে 1, 10, 18 তারিখে 6,000 টাকা। তাহলে মোট হলো 31,000। এর থেকে অবচয় বাদ দিব, তাতে 2,650 টাকা বাদ দিলে হচ্ছে 18,350। ক্লাব ঘর আছে 60,000, এটার কোনো অবচয় নাই। যন্ত্রপাতি আছে 40,000, এটার অবচয় কর্তন করতে বলে নাই, আমরা করব না। এই মোট সম্পদ যোগ করলে আমার হচ্ছে সম্পদের পরিমাণ 1,95,550। সম্পদের দিক হলে এখন দায়ের দিকে, কিন্তু আমি এটা মুছে ফেলি, আমার বোর্ডে জায়গা নাই। এটা নিচে আমার দায়টা করতে হবে, কিন্তু আমার বোর্ডে জায়গা নাই, সেহেতু আমি এটা মুছে আবার নতুন করে শুরু করছি দায়টার উপরে। দায়সমূহ প্রথমে দিক চাঁদা, বকেয়া চাঁদা চলতি সালে 400 টাকা আমি দেখাইছিলাম সম্পদের দিকে। 18 সালের অঙ্ক করছি। 19 সালে কিছু চাঁদা অগ্রিম পেয়েছিলাম, ক্লাব পেয়েছিল 300 টাকা। অগ্রিম, আয়ের অগ্রিম হচ্ছে দায়, সেই জন্য চাঁদা অগ্রিম। 19 সালে চাঁদা 300 টাকা অগ্রিম পেয়েছিল, সেটা আমি দায় হিসেবে দেখাবো। চলতি সালে কিছু বেতন বকেয়া আছে, খরচের বকেয়া দায় হিসেবে দেখাবো। তাহলে চাঁদা, অগ্রিম চাঁদা।
300 টাকা। চলতি সালের বকেয়া বেতন বকেয়া 600 টাকা। গণনা কাজে আমি মূলধন তহবিল তৈরি করে এনেছিলাম। মূলধন তহবিল পরিমাণ ছিল 1,80,000 টাকা, 1,80,000 টাকা। আর আয় বিবরণীতে আমার ব্যয়যুক্ত আয় হয়েছিল, গত ক্লাসে করেছিলাম, ওখানে ছিল 12,650 টাকা। মূলধন তহবিলের সাথে ব্যয়যুক্ত আয় আমারটা যোগ হবে, দেখি। এবার মূলধন তহবিল $1,80,000 টাকা, 1,80,000 টাকা যোগ ব্যয় অতিরিক্ত আয়। এখানে ব্যয়ের থেকে আয় বেশি, সেটাকে বলে ব্যয় অতিরিক্ত আয়। ব্যয় অতিরিক্ত আয় মূলধন তহবিলের সাথে আমরা যোগ করব, কিন্তু আয় অতিরিক্ত ব্যয় অর্থাৎ আয়ের থেকে যদি ব্যয় বেশি হতো আয় বিবরণী, সেটা আমি মূলধন তহবিল থেকে মাইনাস করতাম বা বিয়োগ করতাম। এখানে ব্যয় অতিরিক্ত আয় আছে আমার 12,650 টাকা হয়েছিল, 12,650, 12,650। আর একটা আছে, এটা আমি মূলধন তহবিল ভিতর দেখাবো, ভর্তি ফি। এখানে প্রাপ্তি প্রদান হিসাবে আছে আমার ভর্তি ফি। ভর্তি ফি আছে 2,000 টাকা। ভর্তি ফি কোনো প্রতিষ্ঠানে ভর্তি ফিটা আমরা মুনাফা জাতীয় আয় হিসেবে দেখাই, আর কোনো প্রতিষ্ঠানে ভর্তি ফিটা আমরা মূলধন জাতীয় আয় হিসাবে দেখাবো। এটা মুনাফা জাতীয় আয় হিসেবে দেখাবো কোনোটা, কোন মূলধন জাতীয় আয় হিসেবে দেখাবো। কারণ ক্লাবে ভর্তি ফিটা আমরা সাধারণত মূলধন জাতীয় আয় হিসেবে দেখাবো, কারণ ক্লাবে ভর্তি সদস্যরা একবারই ভর্তি হয়। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানে, হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে প্রতি শ্রেণীতে হয় ছাত্রছাত্রীদের ভর্তি হতে হয়, সেক্ষেত্রে ভর্তি ফিটা আমরা মুনাফা জাতীয় হিসাবে দেখাবো। কিন্তু ক্লাবের ভর্তি ফিটা আমরা, যেহেতু সদস্যরা একবারই ভর্তি হয়, সেহেতু ভর্তি ফিটা আমরা মূলধন জাতীয় আয় হিসাবে দেখাবো। তাই ভর্তি ফিটা আমরা এখানে মূলধন তহবিলের সাথে যোগ করে দেখাবো। ভর্তি ফি আছে এখানে 2,000 টাকা যোগ ভর্তি ফি 2,000 টাকা। যোগ করে নিয়ে আসি 0, 5, 6, 2 2 4, 4, 8 1 9, 1, 1,94,650। এটা যোগ করি 0, 5, 6 12 13 14 15, 5 আর থাকলো 1, 4 1 5। এই মোটামুটি আমার আর্থিক অবস্থার বিবরণ এখানে শেষ। তোমরা খেয়াল করো, সম্পদের দিকে যোগফল হয়েছিল 1,95,550 এবং দায়ের দিকেও যোগফল আমার হয়েছে 1,95,550। তবে আপাতত আমরা এটা তোমরা আউটো কলমে দেখাতে পারো 1,95,550। এই যে এখানে না দেখায় এই সাইডে দেখায় দাও। দুই সাইড আমার যখন মিলে যায় তখন বুঝবো যে অঙ্কটা আমার মোটামুটি সঠিক হয়েছে। যদি কোথাও যোগে ভুল হয় তাহলে বুঝবো যে কোথাও না কোথাও আমার অঙ্ক ভুল আছে। যাই হোক, এই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমার অঙ্কটা মোটামুটি আজকের মতন শেষ। আগামী ক্লাসে একটা নতুন অঙ্ক ধরবো। যাই হোক, তোমরা বোঝার চেষ্টা করো। আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ। অফ করে দাও।
হুম উপরে শেষ